প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা রাখি এই করোনাকালে তোমরা নিরাপদে ও সুস্থ আছো। আজকে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান পার্ট 6 ক্লাসটি নিব। প্রথমে আছে গ্রেটিং। গ্রেটিং কি? গ্রেটিং হচ্ছে একটা পাতে অসংখ্য তীর বা দাগ কাটা থাকে, সমবস্তের তীর বা দাগ কাটা থাকে, একে গ্রেটিং বলা হয়। অর্থাৎ পাশাপাশি স্থাপিত অনেকগুলো সূক্ষ্ম তীর সম্পন্ন পাতকে বলা হয় গ্রেটিং। পাশাপাশি স্থাপিত অনেকগুলো সমপ্রস্থের সূক্ষ্ম তীর সম্পন্ন যে পাত, এই পাতকে বলা হবে গ্রেটিং। গ্রেটিং এর সংজ্ঞাটা আমি আরেকবার বলি। পাশাপাশি অবস্থিত অনেকগুলো সূক্ষ্ম তীর সম্পন্ন সমপ্রস্থের পাতকে বলা হবে গ্রেটিং। গ্রেটিং উপাদানটি বা গ্রেটিং ধ্রুবক কি? গ্রেটিং ধ্রুবক হচ্ছে, এই হচ্ছে একটা চির, এই আর একটা চির, একটা চিরের শুরু থেকে আর একটা চিরের শুরু পর্যন্ত যে দূরত্ব, তাকে বলা হয় গ্রেটিং উপাদান বা গ্রেটিং ধ্রুবক। অর্থাৎ a প্লাস b সমান সমান d হলো গ্রেটিং ধ্রুবক। আমি আবারও বলি, একটি চিরের শুরু থেকে অপর চিরের শুরু পর্যন্ত যে দূরত্ব, তাকে বলা হয় গ্রেটিং উপাদান বা গ্রেটিং ধ্রুবক। অর্থাৎ একটা স্বচ্ছ অংশ চির আর একটা অস্বচ্ছ অংশ রেখা, এই দুই যোগফলকে বলা হবে গ্রেটিং উপাদান বা গ্রেটিং ধ্রুবক। একে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি সমান সমান a প্লাস b। আমরা পেলাম তাহলে a প্লাস b দূরত্বে রেখার সংখ্যা কয়টা পেলাম? রেখার সংখ্যা পেলাম একটি। অতএব একক দূরত্বের রেখার সংখ্যা হচ্ছে 1/a প্লাস b, যেটাকে আমরা n দ্বারা প্রকাশ করে থাকি। এই যে একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা n সমান 1/d তথা 1/a প্লাস b। আচ্ছা, এই যে গ্রেটিং এর ক্ষেত্রে যে অপবর্তন সৃষ্টি হয়, সেই অপবর্তনের চরম বা উজ্জ্বল বিন্দু শর্ত হচ্ছে d sin θ n = n ল্যামডা বা 2n λ/2, λ/2 এর জোড় গুণিতক। এখানে d হচ্ছে গ্রেটিং উপাদান বা গ্রেটিং ধ্রুবক, a প্লাস b সমান সমান d। থিটা n হচ্ছে nতম কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে বা চরম বিন্দু থেকে nতম উজ্জ্বল বিন্দুর যে বিচ্যুতি, সেই বিচ্যুতি কোণ হচ্ছে থিটা n। n ক্রম সংখ্যা ল্যামডা ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, গ্রেটিং এর ক্ষেত্রে অবম বা অন্ধকার বিন্দুর শর্ত হচ্ছে d sin θ n = 2n-1 λ/2। অর্থাৎ এখানে λ/2 এর বেজোড় গুণিতক। অবম বা অন্ধকার বিন্দুর শর্ত হচ্ছে λ/2 এর বেজোড় গুণিতক। এখানে d হচ্ছে গ্রেটিং উপাদান বা গ্রেটিং ধ্রুবক a প্লাস b, থিটা n হচ্ছে কেন্দ্রীয় চরম হতে n-তম অবম বিন্দুর কৌণিক বিচ্যুতি, n ক্রম সংখ্যা ল্যামডা ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এখন আমরা সমবর্তন কি, এই সমবর্তনটা সম্পর্কে আলোচনা করব। না, সমবর্তন হচ্ছে, আমরা জানি একটা আলো যদি এখানে জ্বালানো হয়, তা চারিদিকে সমান বিস্তারে ছড়িয়ে পড়ে। এই চারিদিকে সমান বিস্তারে না ছড়িয়ে যদি একটা নির্দিষ্ট দিক বা একটা নির্দিষ্ট তল বরাবর বা বিন্দু বরাবর কম্পমান করা যায়, আলোকে নিয়ে যাওয়া যায়, তাকে বলা হবে আলোর সমবর্তন। যেমন আমরা লেজার রশ্মি মারি, একটা বিন্দুতে যেয়ে পড়ে, এটা হচ্ছে আলোর সমবর্তনের একটা ঘটনা। টর্চ লাইট মারি, কিছুটা সমবর্তন হয়, পিছন দিকে না যেয়ে সামনের দিকে যায় একটু, এটা অল্প একটু সমবর্তন হয়। অর্থাৎ কোনো তরঙ্গকে যদি আমরা একটি নির্দিষ্ট তল বিন্দু বরাবর আমরা স্থাপন করতে পারি, নিয়ে যেতে পারি, এই ঘটনাকে বলা হবে, এই ক্রিয়াকে বলা হবে সমবর্তন। আচ্ছা, সমবর্তন হলো। এরপরে আছে অসমবর্তিত আলো। অসমবর্তিত আলো কি? যে আলো তার উৎস থেকে চারিদিকে সমান বিস্তারে ছড়িয়ে পড়ে, তাকে বলা হবে অসমবর্তিত আলো। চিত্রে অসমবর্তিত আলোর প্রতীক দেখানো হয়েছে। একটা বিন্দু উৎস, এই বিন্দু উৎস থেকে চারদিক থেকে এইখান দিয়ে বিন্দু উৎস চারদিক দিয়ে সমান বিস্তারে আলো ছড়িয়ে পড়ছে। অথবা অসমবর্তিত আলোর আরো একটা প্রতীক আছে, তীর চিহ্ন এবং ডট চিহ্ন মিলে যেটা দেখানো হয়েছে, এটা হলো অসমবর্তিত আলোর প্রতীক। তাহলে যে আলো তার উৎস বিন্দু থেকে চারদিকে সমান বিস্তারে ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে অসমবর্তিত আলো। এরপরে আছে সমবর্তিত আলো।
সমবর্তিত আলো কি, যে আলো তার উচ্চ বিন্দু থেকে চারিদিকে সমান বিস্তারে ছড়িয়ে পড়ে না, সর্বদা একটা নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট দিক বা নির্দিষ্ট তল বরাবর গতিশীল হয়, তাকে বলা হবে সমবর্তিত আলো। সমবর্তিত আলোর প্রতীক ডট রেখা দ্বারা চিহ্নিত করা যায়, আবার তীর চিহ্ন দ্বারা চিহ্নিত করা যায়। ডট রেখা মানে এটা কাগজ তালের লম্ব বরাবর, এখানে বোর্ডের লম্ব বরাবর বোঝাচ্ছে, কাগজ তালের সমান্তরালে, এখানে বোর্ডের সমান্তরালে বোঝাচ্ছে তীর চিহ্ন দ্বারা। আচ্ছা, এরপরে আছে কম্পন তল। কম্পন তল কি, আলো যে তলে কম্পিত হয় তাকে বলা হবে কম্পন তল, অর্থাৎ আলোর তরঙ্গসমূহ যে তলে কম্পিত হতে থাকে সেই তলকে বলা হবে কম্পন তল। সমবর্তন তল কি, যে তল কম্পন তলের সাথে সমকোণে অবস্থিত সেই তলকে বলা হবে সমবর্তন তল। অর্থাৎ এই তলটা যদি আমার হাতটা যদি কম্পন তল হয়, ওর সাথে এই যে হাতটা লম্বভাবে অবস্থান করা হয়েছে, এই লম্বভাবে অবস্থিত এই তলকে বলা হবে সমবর্তন তল। অর্থাৎ কম্পন তলের সাথে যে তল সমকোণে অবস্থিত তাকে বলা হবে সমবর্তন তল। এরপরে হচ্ছে সমবর্তন কোণ কি, প্রতিফলক মাধ্যমে আপতন কোণের মান পরিবর্তন করতে থাকলে আপতন কোণের একটা নির্দিষ্ট মানে এসে আমাদের সমবর্তনটা সর্বাধিক হয়ে যায়, সেই আপতন কোণের সেই মানকে বলা হবে আমাদের সমবর্তন কোণ। অর্থাৎ আপতন কোণের একটা নির্দিষ্ট মানের জন্য সমবর্তন সর্বাধিক হবে, অর্থাৎ আলোক তরঙ্গ সবচেয়ে বেশি একদিকমুখী হবে একটা নির্দিষ্ট কোণে আপতনের জন্য, ওই আপতন কোণের মানকে বলা হবে সমবর্তন কোণ। এরপর আছে সমবর্তক। যে সমস্ত কেলাসের মধ্য দিয়ে আলোকরশ্মি গমন করলে সমবর্তিত হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু, তল বা দিকবর্তী হয়, তাই সেই সমস্ত ক্লাসকে বলা হবে সমবর্তক। আমি আবার বলি, যে সমস্ত ক্লাসের ভিতর দিয়ে আলোকরশ্মি গমন করলে বা তরঙ্গ গমন করলে তা একটা নির্দিষ্ট বিন্দু বরাবর, একটা নির্দিষ্ট দিক বরাবর, একটা নির্দিষ্ট তল বরাবর গতিশীল হয়, সেই ক্লাসকে বলা হবে সমবর্তক। বিশ্লেষক কি, যে না আদৌ আলো সমবর্তিত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য যে ক্লাস ব্যবহার করা হয় তাকে বলা হবে বিশ্লেষক। অর্থাৎ যার মধ্য দিয়ে আলোকরশ্মি গেলে সমবর্তিত হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়, সেই ক্লাসকে বলা হবে বিশ্লেষক। এরপর হচ্ছে দ্বৈত প্রতিসরণ। দ্বৈত প্রতিসরণ কি, মানে একটা আলোকরশ্মি কোনো তলের ভিতর দিয়ে যদি যাওয়ার পরে দুইটা প্রতিসৃত রশ্মিতে বিভক্ত হয়ে যায়, সেই ক্লাসকে বলা হবে দ্বৈত প্রতিসরক ক্লাস। যেমন কোয়ার্টজ ক্লাস এর ভিতরে অন্যতম। ওর ভিতর দিয়ে একটা আলোক রশ্মি যাচ্ছে, এখানে আমরা দেখছি সেই আলোক রশ্মিটা পি বিন্দুতে এসে দুইটা প্রতিসৃত রশ্মিতে বিভক্ত হলো। এই দুইটা প্রতিসৃত রশ্মির একটাকে ই রশ্মি আর একটাকে ও রশ্মি বলা হয়। ই রশ্মি হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি রশ্মি, যে রশ্মি প্রতিসরণের সূত্র মেনে চলে না তাকে ই রশ্মি বলা হয়, আর যে রশ্মি প্রতিসরণের সূত্র মেনে চলে তাকে বলা হবে ও রশ্মি, অর্ডিনারি রশ্মি বা সাধারণ রশ্মি বলা হয়। দ্বৈত প্রতিসরণ কি, দ্বৈত প্রতিসরণ হচ্ছে এমন কিছু কিছু ক্লাস আছে যাদের মধ্য দিয়ে একটা আলোক রশ্মি গমন করলে দুইটা প্রতিসৃত রশ্মিতে বিভক্ত হয়, যাদের একটাকে সাধারণ রশ্মি আর একটাকে অসাধারণ রশ্মি, একটাকে অর্ডিনারি রশ্মি আর একটাকে এক্সট্রা অর্ডিনারি রশ্মি বা ই রশ্মি বলা হয়। এই ঘটনাকে দ্বৈত প্রতিসরণ বলা হয়। এরপর আছে ব্রুস্টারের সূত্র। ব্রুস্টারের সূত্র কি, সমবর্তন কোণ যদি থিটা ভি হয় তার ট্যানজেন্ট, অর্থাৎ সমবর্তন কোণের ট্যানজেন্ট প্রতিফলক মাধ্যমের প্রতিসরণাঙ্ক মিউয়ের সমান। সমবর্তন কোণ থিটা পি এর ট্যানজেন্ট প্রতিফলক মাধ্যমের প্রতিসরণাঙ্কের সমান, এটাকে ব্রুস্টারের সূত্র বলা হয়। সমবর্তন কোণের ট্যানজেন্ট প্রতিফলক মাধ্যমের প্রতিসরণাঙ্কের সমান, এটাই হচ্ছে ব্রুস্টারের সূত্র। এরপরে আছে আমাদের ম্যালাসের সূত্র। বিশ্লেষকের মধ্য দিয়ে যে আলো নির্গত, সমবর্তিত আলো নির্গত হয়, সেই সমবর্তিত আলোর তীব্রতা সমবর্তক এবং বিশ্লেষকের যে সমবর্তন অক্ষ থাকে, সেই সমবর্তন অক্ষ দ্বারা যে কোণে ক্রিয়াশীল তার কোসাইনের বর্গের সমানুপাতিক। অর্থাৎ সমবর্তিত আলো বিশ্লেষকের মধ্য দিয়ে গমন করলে এর যে তীব্রতা হয়, সেই তীব্রতা সমবর্তক ও বিশ্লেষকের সমবর্তন অক্ষের মধ্যবর্তী কোণের কোসাইনের বর্গের সমানুপাতিক। এটা দেখেন θ। যদি বিশ্লেষকের সমবর্তকের সমবর্তন অক্ষ এটা হয় আর বিশ্লেষকের সমবর্তন এটা হয়, তাহলে দেখা যায় এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে এখানে যে কোণটা হচ্ছে এটা হচ্ছে সমবর্তকের সমবর্তন অক্ষ, এটা বিশ্লেষকের
সমবর্তন অক্ষ, তাহলে এই যে কোণটা থিটাটা হলো, এটা হচ্ছে বিশ্লেষক ও সমবর্তকের সমবর্তন অক্ষের মধ্যবর্তী কোণ। তাহলে এর বর্গের সমানুপাতিক হচ্ছে বিশ্লেষকের মধ্য দিয়ে যে আলোটা যায় তার তীব্রতা। আমি আবার একবার বলি, মেলাতের সূত্র: বিশ্লেষকের মধ্য দিয়ে যে সমবর্তিত আলো যায় সেই আলোর তীব্রতা সমবর্তক এবং বিশ্লেষকের সমবর্তন অক্ষের মধ্যবর্তী কোণের কোসাইনের বর্গের সমানুপাতিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমার ক্লাস এই পর্যন্ত। পরবর্তীতে আমি সেকেন্ড পার্টের পঞ্চম অধ্যায় শুরু করব। ততক্ষণ তোমরা সুন্দর থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।